ইরানের মধ্যে একটা ঐতিহাসিক বৈঠক শেষ হলো কোনো চুক্তি ছাড়াই। ভাবুন একবার, ২১ ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক চলার পরেও কোনো সমাধান আসলো না। কিন্তু কেন? আজকের এই আলোচনায় আমরা ইসলামাবাদে হওয়া সেই বৈঠকের ভেতরের খবরটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ঠিক কোন জায়গাটায় গিয়ে পুরো আলোচনাটা ভেস্তে গেল। চলুন শুরু করা যাক। দেখুন, আলোচনা শেষ হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কি বললেন, আমরা টেবিলে আমাদের চূড়ান্ত এবং সেরা প্রস্তাব রেখে এসেছি। মানে এর থেকে বেশি কিছু তারা করবে না। এই একটা কথাই কিন্তু সব বলে দিচ্ছে, তাই না? বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা উত্তেজনার ছিল আর আলোচনা টেবিলে কী পরিমাণ চাপ তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্র কিন্তু তাদের দিক থেকে অবস্থানটা একদম পরিষ্কার করে দিল। ২১ ঘণ্টা? ভাবা যায়? এটা কিন্তু কোনো সাধারণ মিটিং ছিল না। একেবারে একটানা ২১ ঘণ্টার একটা ম্যারাথন আলোচনা। দুইটা দেশ, যারা একে অপরের চিরশত্রু, তাদের প্রতিনিধিরা মুখোমুখি বসেছিলেন একটা সমাধান বের করার জন্য। এই দীর্ঘ সময়টাই তো আসলে বলে দেয় যে চেষ্টাটা কতটা আন্তরিক ছিল, যদিও শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হলো না। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে এমন একটা হাই প্রোফাইল বৈঠকের দরকার পড়ল কেন? মানে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশ্বের এই দুই শক্তিধর দেশকে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার টেবিলে বসতে হলো? আচ্ছা, চলুন তাহলে একটু পেছনে ফিরে দেখা যাক ঠিক কি ঘটেছিল। দেখুন, ঘটনার শুরুটা হয় ফেব্রুয়ারি মাসে। তখন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে প্রায় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। মানে পরিস্থিতি একদম চরমে। তো এই উত্তেজনা কমানোর জন্য আর কূটনীতির একটা সুযোগ তৈরি করতে মার্চের শেষে ২ সপ্তাহের জন্য একটা যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। আর ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে এপ্রিলে এই ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। আমেরিকার দিক থেকে কারা কারা গিয়েছিলেন সেই তালিকাটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এই বৈঠকটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ভাবুন। আর তার সাথে ছিলেন ট্রাম্প প্রশাসনের দুই খুবই প্রভাবশালী বিশেষ দূত, স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। মানে যুক্তরাষ্ট্র যে এই আলোচনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছিল সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। তাহলে প্রশ্নটা আবার আসছে, ২১ ঘণ্টা আলোচনার পরেও কেন কোনো চুক্তি হলো না? কারণটা হলো মূলত তিনটে বড় বিষয়ে দুই পক্ষের মধ্যে এমন বিভেদ ছিল যা কোনোভাবেই মেলানো সম্ভব হয়নি। এই তিনটে বিষয় ছিল আলোচনার একদম কেন্দ্রে, আর শেষ পর্যন্ত এগুলোই চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো। তো কি ছিল সেই তিনটে বিষয়? প্রথমটা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, এটা নিয়ে তো বিতর্ক বহু দিনের। দ্বিতীয়টা হলো হরমুজ প্রণালী, যেটা কিনা বিশ্ব বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জলপথ। আর ৩ নম্বরটা ছিল জব্দ করার সম্পদ আর বন্দি বিনিময়ের মতো একটা জটিল কিন্তু মানবিক বিষয়। চলুন এবারে প্রত্যেকটা বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। দেখুন, পারমাণবিক কর্মসূচির প্রশ্নে দুই দেশের অবস্থান ছিল একেবারে দুই মেরুতে। আমেরিকা চাইছিল একটা লিখিত লম্বা সময়ের গ্যারেন্টি। তারা এটাকে বলছিল তাদের রেড লাইন, মানে ইরানকে কথা দিতে হবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র বা সেটা বানানোর কোনো প্রযুক্তি হাতে পাবে না। অন্যদিকে ইরান এই দাবিটাকে দেখছে তাদের সার্বভৌমত্বের ওপর একটা আঘাত হিসেবে। তাদের কথা পরিষ্কার, শান্তিপূর্ণ পরমাণু শক্তি তাদের অধিকার। তো এখানেই বেঁধে গেল ব্যাপারটা। এবার আসি দ্বিতীয় বিষয়টাতে, মানে হরমুজ প্রণালী। এটা আসলে কি? সহজ কথায় এটা হলো বিশ্বের জ্বালানি সরবরাহের মূল লাইন, বা বলতে পারেন প্রধান ধমনী। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়েই কিন্তু গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই বুঝতেই পারছেন, এই ছোট্ট জলপথটার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটা শুধু আমেরিকা বা ইরানের বিষয় না, এটা পুরো বিশ্বের অর্থনীতির জন্যেই একটা বিশাল বড় প্রশ্ন। তো এই হরমুজ প্রণালী নিয়েও দুই পক্ষের মধ্যে মতের বিশাল পার্থক্য। আমেরিকা চাইছিল এই জলপথটা পুরোপুরি সামরিক প্রভাব মুক্ত থাকবে, কোনো মাইন টাইন থাকবে না, যাতে আন্তর্জাতিক বাণিজ্য নিরাপদে চলতে পারে। কিন্তু ইরান এটাকে দেখছে তাদের জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্বের একটা অংশ হিসেবে। তাদের কথা হলো এটার নিয়ন্ত্রণ তারা কিছুতেই ছাড়বে না। আবারও সেই একই জায়গায় এসে আটকে গেল আলোচনা। আর ৩ নম্বর, মানে শেষ বিষয়টা ছিল সম্পদ আর বন্দি বিনিময় নিয়ে। ব্যাপারটা বেশ সংবেদনশীল। আমেরিকা দাবি করছে ইরানে তাদের যত নাগরিক বন্দী আছে সবাইকে মুক্তি দিতে হবে। এটা তো যে কোনো দেশের জন্যই একটা বড় অগ্রাধিকার। এর বিনিময়ে ইরান কি চাইছে?
তারা চাইছে আমেরিকায় জব্দ করে রাখা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেয়া হোক। কিন্তু সমস্যাটা হলো, যেহেতু অন্য বড় বিষয়গুলোর কোনো সমাধানই হয়নি, তাই এই আলোচনাটাও আর এগোতে পারেনি। তো বৈঠক যখন ব্যর্থ হলো, তারপর কি হয়? স্বাভাবিকভাবেই শুরু হয় দোষারোপের খেলা, মানে ব্লেম গেম। এখন কে কাকে দোষ দেবে? মার্কিন প্রশাসন কিভাবেই ফলাফলকে ব্যাখ্যা করছে, আর এর দায়টাই বা কার ঘাড়ে চাপাচ্ছে, সেটা দেখাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন দেখি আমেরিকার সর্বোচ্চ পর্যায় থেকে কী ধরনের রিয়াকশন এসেছে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের কথাটা শুনুন। এই খবরটা আমাদের চেয়ে ইরানের জন্য বেশি খারাপ। এর মানে কি? এটা কিন্তু শুধু একটা মন্তব্য না, এটা একই সাথে একটা ওয়ার্নিং এবং চাপ তৈরির কৌশল। তিনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে চুক্তিটা না হওয়ায় ইরানেরই নাকি বেশি ক্ষতি হবে। এর মাধ্যমে হয়তো তিনি ভবিষ্যতে ইরানের উপর আরও চাপ বাড়ানোরই ইঙ্গিত দিচ্ছেন। সোজা কথায়, ব্যর্থতার পুরো দায়টা ইরানের উপর চাপিয়ে দেওয়া হলো। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল আরও অনেক বেশি সরাসরি। তিনি যেন ব্যাপারটাকে তেমন গুরুত্বই দিচ্ছেন না। তার কথা হলো, চুক্তি হোক বা না হোক, এতে আমেরিকার খুব একটা কিছু যায় আসে না, কারণ তারা নাকি এর মধ্যেই সামরিকভাবে অনেক সুবিধাজনক একটা অবস্থানে আছে। এটাও হয়তো আন্তর্জাতিক মহলে নিজেদের শক্তিশালী দেখানোরই একটা কৌশল। আচ্ছা, এই দোষারোপ বা রাজনৈতিক বক্তব্য তো চলতেই থাকবে, কিন্তু এসবের বাইরেও এই বৈঠকটার একটা ঐতিহাসিক এবং ভূ-রাজনৈতিক গুরুত্ব কিন্তু আছে। চলুন আলোচনার এই শেষ পর্যায়ে এসে আমরা একটু বোঝার চেষ্টা করি কেন এই ব্যর্থ আলোচনাটাও এতখানি গুরুত্বপূর্ণ, আর এর প্রভাবটা আসলে কতটা সুদূর প্রসারী হতে পারে। আসল ব্যাপারটা হলো, গত কয়েক দশকে আমেরিকা আর ইরানের মধ্যে এমন মুখামুখি সরাসরি আর এত উচ্চ পর্যায়ের বৈঠক আর হয়নি। সাধারণত কি হয়, কাতার বা ওমানের মতো কোনো তৃতীয় দেশ মধ্যস্থতা করে, কিন্তু এবার তেমনটা হয়নি। এবার স্বয়ং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আলোচনায় অংশ নিয়েছেন। ফলাফল যাই হোক না কেন, এই সরাসরি যোগাযোগটাই কিন্তু এই বৈঠকটাকে একটা ঐতিহাসিক গুরুত্ব দিয়েছে। আর এটাই কিন্তু এখন মিলিয়ন ডলার প্রশ্ন। যখন একেবারে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনাও ব্যর্থ হয়, তখন সামনে আর কি পথ খোলা থাকে? এই ব্যর্থতার ফলে মধ্যপ্রাচ্যে যে নতুন করে অস্থিরতা বা এমনকি সরাসরি সংঘাতের ঝুঁকি বহুগুণে বেড়ে গেল, তা নিয়ে আসলে কোনো সন্দেহই নেই। এর পরের অধ্যায়ে কী লেখা আছে, সেটা হয়তো সময়ই বলে দেবে।